এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করে যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে। মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমিও ঘোড়া থেকে অনেকবার করেছি। আমি সৌরভ বিশ্বাসকে রেখেই বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছো, তোমরা দেখছো, কে এটা অন্যায় হয়েছে। একটা রেড টেস্ট দিয়ে যদি তারা এগিয়ে আসে, এবং তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমার একটা কথা বলো, আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি, তখন আমাদেরকে এটাও তো ভাবতে হবে কে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম। যদি আসে দেব জোর করে না, ওই সময়টা কিন্তু পরন্দা হ্যাঁ বলেছিল, কিপিং পরন্দার বয়স ইন মাইন্ড, কিপিং ওই সময় ঠান্ডার জল, মানে অনেক সময় ইটস অল অ্যাবাউট দ্য টিম। তোমাদের বন্ডিং কিভাবে, তোমার ডিরেক্টরের সাথে তোমার বন্ডিং কেমন, কো অ্যাক্টরের সাথে কেমন বন্ডিং। তো আমরা না একটা অ্যাক্সিডেন্ট, যেহেতু আমি যেহেতু কাজ করছি, দেয়ার সো মেনি থিংস, যেটা হয়তো তোমরা কোনোদিন বুঝতে পারি, এটা বন্ডিং উপরে হয় অনেক সময়। তো এবারে এই বন্ডিং এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো কি বলবো, ব্যাড লাক ছাড়া কিছু না। আমি রাহুলের কেসটার সঙ্গে বলছি, বাট যারা সিনস অনেক, তুমি যে বললে অনেক অ্যাক্টর, ওই বলবো না, অনেক অ্যাক্টররা ভাবছে এটা পুরো টিম ওয়ার্ক, মানে টিমের সাথে তোমার কেমন কন্ডিশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তোমার চিরদিন তুমি যাও। রাহুলের বাইকে পড়ে গেছে, বাইকটা দিকে রেখেছে, না পড়েও গেছে ওরা দুজনে, এবারে ট্রলিতে রেখে তারপরে টয়লেটে রেখে শুরু। এবারে দেখো এইগুলোকে, আমারও অনেক চোট হয়েছে। ওই কথা বলে কোয়েল হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছিলাম, একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোয়েল একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো, সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। দেবদা, এতদিন ধরে যে ঝামেলা চলছিল, সেটা আইনি পথে যায় টলিউডের ভিতরের লোকজনদের মধ্যে, সেটা এতদিন বাদে তুলে নেওয়ার সিদ্ধান্ত হলো, এবং তুমি একটা প্রস্তাব রাখার পরে ডেডলাইন দিয়েছিলে 72 ঘন্টা। তো সেটা নিয়ে ফার্স্টে আগে শুনবো যে কি মনে হয়, এটা কি তোমার সফলতার পক্ষে প্রথম পদক্ষেপ আর কি? আর এই কনটেক্সটে আরো একটা বলছি, তাহলে কাল থেকেই কি ব্যান উঠে যাচ্ছে? না, আর একটা চিঠি যেটা আমার মুম্বাদার কাছে ওরা পাঠিয়েছে, ক্রিয়েটর্স অ্যাসোসিয়েশন, তোমাকেও কি পাঠিয়েছে? আমাকেও পাঠিয়েছে, আমাকেই বলা হয়েছিল এগুলো আমার নামে না করতে। আমার মুম্বাদার যেহেতু সিনিয়র এবং মুম্বাদার যেহেতু ফোর্থ ফ্রেন্ডে আছে, তো আমি বললাম কি পুরো চিঠিটা মুম্বাদার নামে অ্যাড্রেস করতে, এবং যা হয় আর কি, তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ আর্টিস্ট ফর্ম মুম্বাদার, যেহেতু আমি এখন ব্যস্ত আছি ইলেকশন বা অন্যান্য কাজ নিয়ে, মুম্বাদা পুরো ব্যাপারটা দেখছে। তো আমি ফেডারেশনকে বলি, যদি তোমরা চাও তো মুম্বাদাকে অ্যাড্রেস করে এটা আমাকে এবং ফেডারেশনকে মার্ক করে পাঠানো হয়েছে। এইবারে আমার প্রশ্ন, তোমরাই কি প্রশ্ন করো, আমার কি প্রশ্ন করা নেই? তোমাদের কি মনে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? ঠিক সিদ্ধান্ত নিই, ঠিক কিনা? এবারে আমার যেটা 48 ঘন্টা তখন হয়নি, আমি যখন 72 ঘন্টা বলেছিলাম তখন থেকে 36 ঘন্টাই হয়েছিল যখন এই লেটারটা আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে, যেটা আমি 36 ঘন্টার মধ্যে করতে পেরেছি সেটা 1.5 বছর না, এবং আমি কাউকে ছোট আর বড় করছি না। আমার মনে হয় কি, এখন যেহেতু ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় সেটা কারোর কাছে লুকোনো, কাজ কমে যাচ্ছে, সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। যে চ্যানেল তো কালকে স্টার জলসা ছিল, জলসা মুভিজ ছিল, সেটা চ্যানেল বিক্রি হয়ে গেছে, একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেইখানে সিনেমা কমে যাচ্ছে, বাইরে থেকে কাজ কম আসছে। এবারে সেইখানে যদি আমরা নিজেরাই নিজেদেরকে ব্যান করতে শুরু করে দিই, তাহলে কাজ বাড়া তো প্রশ্নই উঠে না। এবং আমি যেটা চাই কি, একটা সুস্থ পরিবেশ, এবং এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি, তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করা? আজকে রাহুল চলে যাওয়ার পর আমরা সবাই এক হয়েছি। এবারে আরেকটা কোনো ইনসিডেন্ট, কোনো ডিপ্রেশনে কেউ যদি সুসাইড করে নেয়, এই যে বছর খানেক ধরে অনেকজন ব্যান হয়ে আছে, ডিরেক্টর্স, অ্যাক্টার্স, তাদের মধ্যে যদি কেউ সুসাইড করে নেয়, তার দায়িত্ব কে নেই? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতা, সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টরগুলো ব্যান করে আছে, তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ানের মেয়ে। এবারে আজকের দিনে একটা প্রডিউসার পাওয়া
আমার মনে হয় কি আমি বিং এ প্রডিউসার আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। সিনেমা চলছে না, স্যাটেলাইট বিক্রি হচ্ছে না, সিনেমা হল এখন সপ্তাহে 3 দিন বন্ধ রাখছে। তোমরা সবাই সব নিউজ কভার করেছো, তোমরা হল ওনারদের সঙ্গে কথা বলেছো, সিরিয়াল কমে গেছে, চ্যানেল বিক্রি হয়ে যাচ্ছে। এবারে কাজ বাড়বে কোথায়? তার মধ্যে আমরা যদি আমরা একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কি কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়, এবং যে ইন্ডাস্ট্রি নিয়ে যে কাকাড়ার জাত বলে আমরা কমিউনিটিকে বলা হয় যে বাঙালি শত্রু, সেটাকে বন্ধ করা। মানে আমাদের শত্রু আমরাই, তো সেটা কিভাবে বন্ধ করবো। এবং না, আমার এটা নাকি বড় নেতা হতে এসছে, আমি এটা চাই কি একটা সুস্থ পরিবেশ, যেটা আমার মনে হয় যেটা 1.5 বছর লাগলো কেন, এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি 1.5 বছর আগে সলভ হয়ে যেত। কেউ যদি বলে কি দেব এতদিন কোথায় ছিল, এতদিন ছিলাম না বলে এত বড় হয়েছে, যবে দিয়ে দায়িত্ব নিচ্ছি তবে দিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি আছি, যা যা কথা দিচ্ছি তা কথা রাখছি। এবারে আমার একটাই অনুরোধ, কে কাকে কি বোঝাবে আমি জানি না, কারণ বোঝানোর লোক অনেক আছে। যেহেতু তোমাদের সামনে একটা জিনিস পরিষ্কার করতে চাইছি যে এই সিদ্ধান্ত, মানে এই যে ডিরেক্টরস গিল্ড যে তাদের যে চিন্তা ভাবনাকে তারা তাদের যে কেসটা তুলে নিচ্ছে, এটার থেকে কেউ ছোট বা কেউ বড় হচ্ছে। আমরা একটা আর ফেডারেশন আর্টিস্ট ফ্রম ডিরেক্টরস গিল্ড আর আলাদা হবে, আমরা সব এক, কিভাবে আমরা কাজ বাড়াবো এটা লক্ষ্য হওয়া উচিত। এবং এইটার প্রচেষ্টা ডিরেক্টরস গিল্ডকে থ্যাংক ইউ জানাবো, ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো, টেকনিশিয়ানসকে এবং প্রডিউসার্স গিল্ডকে থ্যাংক ইউ জানাবো। কারণ এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, সবাই একসাথে এসেছে বলে এটা সম্ভব। আজকে নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে কি এতদিন ইন্ডাস্ট্রিতে এরকম ঝুঁকি নিয়েই সবাই কাজ করতে হচ্ছে? না, আই ডোন্ট এগ্রি উইথ দিস। আমি নিজেও প্রডিউসার, আমি নিজেও অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর স্টান্ট করি। এটা নয় কে দেখো, একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, অ্যান্ড যেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে এই জিনিসগুলো হলে ভালো হতো। কেউ কোনো প্রডিউসার চায় না কেউ আহত হোক, কেউ প্রডিউসার চায় না কেউ কারো ক্ষতি হোক। এটাও সত্যিকে প্রত্যেক, আজকে তোমার চ্যানেলে যে এডিটার আছে সে তো প্রত্যেকদিন কভার করতে যায় না। আজকে তুমি কোথাও কভার করতে গিয়ে তোমার একটা ক্যামেরাম্যান বা তোমার কোথাও কিছু আহত হলো, সেটা যদি কেউ বলে একটা এডিটারের দোষ, তো মানে হয় না কি, সেটাও ভুল। মানে আমাদের একটু থাকা উচিত, সতর্ক থাকা উচিত। তার মানে এটা নয় কি কোনো পরিচয়, মানে আমরা যখন আগুন নিয়ে শুট করি, আমি কত রিয়ালিটি শো করেছি, সেখানে যদি আমাদের আগুন তো থাকি না, ফ্লোরে আগুন প্লাস্টিকের মতো সুপারভাইজার থাকে, তো স্পেশালিস্ট লোকেরা থাকে, স্টান্টম্যানরা থাকে, তারা তো এই যে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে কি না, যে ইন্ডাস্ট্রি তার আগে সুরক্ষিত ছিল না, তার মানে আমরা গাইডলাইন মেনটেন করতাম না। আই এম বিং আ প্রডিউসার, আই এম টেলিং ইউ দ্যাট না, আমার 100% গাইডলাইন্স থাকতো আমাদের শুটিং। আই এম শিওর অনেকগুলো প্রডিউসার আছে তারা গাইডলাইন মেনটেন করতো, অনেকগুলো চ্যানেল, আমি চ্যানেল অনেকগুলো শো করেছি, সোনার সংসার হোক বা স্টার পরিবার অ্যাওয়ার্ড হোক, যেগুলো প্রচুর আগুন, প্রচুর কেবল শট হয়, মানে হ্যাঙ্গিং শট, এই শট, তো সেখানে সুপারভাইজার তো থাকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় যে অ্যাক্টররা আমাকে দেখছেন বা যে প্রডিউসার বা ডিরেক্টর আমাকে দেখছেন, সেগুলোকে অস্বীকার করতে পারবে, টেকনিশিয়ান অস্বীকার করতে পারবে। বাট হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে ডেফিনেটলি আমাদেরকে আরো সতর্ক হতে হবে। এটা বলছে যে 1.5 বছর সময় লাগলো কেন, 1.5 বছর ধরে এই লড়াইটা চলছিল, আজকে এসে সেটা সাকসেস হলো। আর ঠিক 36 ঘন্টা আগে তুমি বলেছিলে 72 ঘন্টা সময় দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 36 ঘন্টার মধ্যে হয়ে গেল, বিষয়টা মিটমাট হয়ে গেল। এটা কি রাহুলের মৃত্যুটাই, যেমন বুম্বাদা ঋতুপর্ণা বলছিল যে রাহুলের মৃত্যুটা আমাদের ইন্ডাস্ট্রিকে এক করে দিচ্ছে, এটাই কি এটার সঙ্গে সম্পর্ক কি হয়? অনেক সময় না অনেক কিছু ভালো আমাদেরকে এক করে, অনেক খারাপ জিনিস আমাদেরকে এক করে। আমি আগের দিন যখন আমাকে বলা হয়েছিল একটা স্পিচ দেওয়ার সময়, আমি নিজেই বললাম যে আমার এমনি বাংলাটা খারাপই ছিল, গুছিয়ে হয়তো বলতে পারবো না, কোনোদিন ভাবিনি এরকম একটা দিনে এরকম একটা কথা বলতে হবে। বাট এটা ভেবে ভালো লাগলো কি আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যিকে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হয়েছে, সেইটার সঙ্গে আমার মনে হয় অনেকগুলো অ্যাক্টর রাহুলের মতন যদি চলে না যায়, তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবে, সেটাই আমার প্রচেষ্টা। কে এইভাবে যদি কেউ, আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তোকে অর্পিতা তো কি বলবো, তো যদি আমি বলি ইউটিউব চ্যানেল তো বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবি, হাউ লং ইউ সার্ভাইভ?
আজকে ইএমআই আছে, আজকে যে 3টে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের টেকনিশিয়ানস, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশনগুলো নিচ্ছি তখন আমাদেরকে এটাও তো ভাবতে হবে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন, দিনের শেষে মনে হয় এটা খুব কম, মানে যাদের পরিবার আছে তাদের স্কুল, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর আগে রেমুনেশন পেতো, এখন তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গা, তোমাদের ইমপ্লিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় যে কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেটা আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল করে। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝিনি। 4 তারিখ রেজাল্ট আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগার স্কেল, যাতে কিভাবে আমরা কাজটা বাড়তে পারি। এই যে কাজ দেবদা, মানে তুমি সিরিয়াল যেহেতু বন্ধ সিরিয়ালের করে কথা বললে, সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনই দেবদা ব্যান হওয়ার কথা বললেন। সেখানে আমরা কি দোষ করলাম? আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হয়। তো এবং এতজন, যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকেন এবং কলাকুশলীও থাকেন, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে ঢোকাবে, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। টেকনিশিয়ান কথা হচ্ছে। আমি এটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই তার প্লাস এন্ড মাইনাস সবসময় থাকে। যে কোনো ডিসিশন, মানে ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় যে তার প্ল্যান বি রেডি থাকা উচিত। এবং আমার মনে আর্টিস্ট ফোরাম ওনাদের সঙ্গে কথা হয়েছে সাবজেক্টটা নিয়ে, এবং তারা আজকে সকাল থেকে মিটিং বসেছিল এবং এটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে, এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। যে আমি চাই না কারো কেউ কাজ হারাক, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাও দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবুও একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে প্রথম, এবং যারা ব্যান কালচার নিয়ে আসছেন তাদেরকেও ব্যান করতে রাজি আছে। কারণ আমার মনে হয় যোগ্যতা যারা আছে তাকে অধিকার আছে কাজ করার। তুমি যোগ্যতাকে তুমি তাকে তার থেকে ছেড়ে দিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে কোনো অসুবিধা নেই। বাট কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, ওয়াই নট, ওয়াই ইজ বিং ব্যান্ড। এবার কোথায় দাঁড়িয়ে আজকে ছবিতে বিমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছিল, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে। আমার পুরুষের সাথে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি করি। আজকে সব কটা পুরুষের তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবে না। তার তো 10 টাকা, তো বম্বে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচই মতো একটা চ্যানেল করছে, এবার এসডিএফ এর মতন সিনেমা আছে, তারপরে সিনেমা করছে, নবুটা ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। একটা পুরুষের পক্ষে সম্ভব কে সিরিয়ালে যাওয়া। এইবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে। যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, সে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়, তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের সবাই ইম্পর্টেন্ট, কারণ সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা ফেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এন্ড ডিসকাশনের মধ্যে যেতে হবে যে কিভাবে এসবগুলোকে একজনের জন্য ভালো, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রডিউসার অলসো শুড বি সেফ, and at the same time all my actors, all my technicians, all my actors, all my technicians যেন তারাও যেন সেফ ফিল করে, এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলেই আসবে। যেটা বলছিলাম একটু বলি, যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে যে তারা যা দুটো কেস ছিল, একটা কেস তো উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস ছিল তুলে দেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত সম্মতি দিচ্ছে, তখন তো কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান বা পরিচালকের তরফ থেকে ব্যান ওঠা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, শরৎ বিশ্বাস মহাশয় বলেছেন যে আমার কাছে কোনো চিঠি এখনো আসেনি, এলে আমি ভেবে বিচার করে দেখবো। আমার মেলে মার্ক করা আছে ফেডারেশন, চিঠি নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলেই পেয়ে যাবো। এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না, তার উপরে ডিপেন্ড করছে কে কাজে ফিরবে। মানে সব পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টর ফেডারেশন একটা পক্ষ। কারণ শরৎ বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে কোনো এখনো তো মেইল আমি তো পৌঁছায়নি। বলে দিলাম পৌঁছে যাবে আমার কাছে। মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে, যদি শরৎ বিশ্বাস বা যদি
ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে, পিছনে রাখবে তিনি। আমি সৌরভ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা সৌরভ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছে, তোমরা দেখছো, কে এটা অন্যায় হচ্ছে। একটা রেড টেস্ট দিয়ে যদি তারা এগিয়ে আসে, এবং তিনি যদি বলেন কি 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমার একটা কথা বলুন, কে যে কোনো বিলতে প্রেসিডেন্ট বা কম প্রেসিডেন্ট, আমি সবচেয়ে আমরা ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তাদের একটা হেড, তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? আপনাকে সলভ। গিল্ডের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান করা। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টার দেওয়া হয়েছে। আপনাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য, আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেইখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টারপ্ল্যান, বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কারো হসপিটাল অ্যাডমিট করা, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি হচ্ছে না ঘাটাল মাস্টার হচ্ছে না, চলো আন্দোলন করি, এ করি, ও করি, তাহলে এটা চলবে। আমি যদি না, ঠিক আছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, বললো তো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই না, পোস্টটা তৈরি হয়েছে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যাল কথা বলি, আজকে আমরা কমপ্লেন, প্রত্যেকটা কমপ্লেক্সে তাই আছে, তৈরি হয় সলভ করার জন্য। তাই এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তখন কিন্তু আমরা সবাই বসছি, এসওপিস তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যদি মুম্বাদা বললো, তোমাদের প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গায় বলছিলাম, ঠিক আছে আমাকে একটা দিন, কারণ একদিনের জন্য আমি সাপোর্ট, দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে। কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কাল যদি ইন্ডাস্ট্রি ব্যান হয়, তার মানে এটা থেকে আমি ব্যান করবো। আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয়, সেটা আমার কাজ। তো আমার মনে হয় কি প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে, ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে যে প্রশ্ন তুমি কে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, কি ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওরা তো এসে গেছে, তোমাদের কাছে তো খবর চলে এসেছে। তারা তাদের মধ্যে একটা টেকনিশিয়ান তোমরা কি করুন। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারোর শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, মুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। এবং আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে, মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো যে আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথা, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথা রেখেই নিচ্ছে। তো কেউ যদি কাউকে ভুল বলে দেয় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দগুলো যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকবে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন। তো একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, অনির্বাণ 3টে ছবি করে, যদি একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে, তাহলে 10,000 লোক কাজ করে, সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ করে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বলবো, এরকম অনেক অ্যাক্টর রয়েছে, ডিরেক্টর আছে, তারা তো আমি দিচ্ছি না,
আজকে একজন ডিরেক্টর, নিউ কামার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাপ, মানে কষ্টকর। তো সে তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাঠিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে, আর আমি এখানে পায়ের পাতলে বলে আসবো না আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটা একটা মনে হয় এই শব্দটাকে আমার মনে হয় তুলে দেওয়া উচিত। যে প্রসঙ্গে আলোচনা হচ্ছে আমার এই যে একটি প্রশ্ন রেখেছিলেন তোমার কাছে যে আর্টিস্টদের নিয়ে উনি এত ভাবছেন, তাহলে কেন 1 বছর 3 মাস আগে কলাকুশলী নিয়ে যদি একটু ভাবতেন তাহলে হয়তো আজকে এই 72 উনি কেসটা কথা বলছেন যে ডিরেক্টররা কেস করেছিলেন ফেডারেশন এগেইনস্ট, হ্যাঁ ফেডারেশন এগেইনস্টে কেস হয়েছিল। হ্যাঁ। কারো রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে? 20 বছরের দেশ সেলিব্রেশন টিকিটের টাকাটা কোথায় গেছে? আর কিছু প্রমাণ দিতে হবে? আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিন কথা কেউ আমাকে বলেও তো দিন, বলেও তো দেখেন যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। আর কোনো প্রশ্ন আছে? টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান আমি কি কি করেছি, মানে সেটা আমার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতার বই কেনা, বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এত প্রশ্ন হচ্ছে কেন? যেটা শুরু হলো এটা তো ভালো কি খারাপ, এই কাজগুলো কি ভালো কি খারাপ বলো, তোমরাই বলো। তোমরাই তোমার অডিয়েন্স, স্যার অবশ্যই ভালো। অবশ্যই। ফলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য নয়? হয় না 10টা ইনস্যুরেন্স থাকতে পারে। দেবদা, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার স্বার্থে, যেহেতু তুমি বললে অনেকেই ব্যান আছেন কিন্তু অনেক বান্দার নাম বারবার উঠছে, সেক্ষেত্রে বারবার এটাই বলা হচ্ছে যে অনেক বান্দাকে তুমি তোমার ছবিতে অভিনেতা হিসেবে ও যখন ব্যান ছিল তখনই নিয়েছিলাম। কেন তুলছো? ও যখন ব্যান ছিল রঘু ডাকাত, রঘু ডাকাত। আমি তো নিয়েছিলাম, তো বলে কাউকে কেউ, ও আমাকে রাত্রে হলেই ফোন করলো রঘু ডাকাত, ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হবে, তুমি এসো শুটিং। সেদিন আমার শুটিং ছিল না, যাইও নি শুটিং, আমাকে যদি কাজ না করতে দেয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘু ডাকাত হচ্ছে লাস্ট ফিল্ম। আজকে কেন? আমাদের তখনই এই যে প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে, আমি 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 স্বার্থপর, কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাইরে বসে থাকে। আর আমি আবার বলছি, আমি দেশু সেনার জন্য বুমাদাকে ফোন করেছি, আমি অনির্বাণকে ফোন করিনি। বাকিটা ছিল, বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়ায়, কেউ যদি এটা বলে কেনা দেবে, আমার কাছে ওই টাইমটা নেই কে এইগুলো নিয়ে বসবো। এগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, দিন রাত অ্যাড করে দিচ্ছি কি, আর যাতে দল জিতে। আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতে চায়। ঘুমানোর সময় এটাও যেন মনে হয় যে বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলাকুশলী যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই শান্তিতে ঘুমায়, এটাও আমার দায়িত্ব। ডিফ্লোতে আলোচনাটা হচ্ছে, বা তুমি যেটা বলছি ব্যান শব্দটাকে ব্যান, তুমি এটা চাইছো, সবাই মিলে যেটা সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টসের হয়ে কাজ করা হবে না, তাহলে কি মানে এইটাও তুমি চাইছো না? মানে এটা দুটো জিনিস, এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাচ্ছে। আমার ম্যাজিক মোমেন্টসে আমার ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে। মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। মানে তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমিও ঘোড়া থেকে অনেকবার পড়েছি, মানে আমারও অনেক চোট হয়েছে। কোয়েল কথা বলে, কোয়েল হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছিলাম, একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমি আর কোয়েল একসাথে ডুবে গেলাম। তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। আজকে আমিও তো একটা কথা বলছি, কিন্তু আমি বাস্তবতা যখন বললাম, আমি তো পাতলে বসে নি, আমি তো 10 জনকে ফোন করছি, কনভিন্স করছি, ভাই কেসটা তুলে নাও, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তো আমি তো বাড়িতে বসে নিই, একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে, আমি সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি। যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। এরকম একটা সিচুয়েশন যেখানে সত্যি একজন হারিয়ে গেছে, যেখানে সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার, বা ল্যাক অফ, কেউ ভাবেনি এটা হবে, বাট ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স কে যখন হয়ে গেছে ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়ার দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম।
5 রকম ভার্সন এসছে। এটা আমারও একটা মানে আমার মনে হয় আমার আর্টিস্ট ফোরাম একই মতকে যেভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশন, সেটা আমার মনে হয় না ওয়াজ ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আসা উচিত ছিল। দেবদা বোমবালা কিছু জানিয়েছেন, কারণ 72 ঘন্টাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল এবং এই দিক থেকে একটা স্টেপ এগিয়ে গেছেন। যেহেতু তুমি বোমবালাকে বোমবালার বয়স ধারণা বোমবালা আচ্ছা হ্যাঁ, এমনি বোমবালাকে অনেক চাপ দিয়ে রেখেছি। সেটাই বলছি, তুমি যেহেতু বোমবালা উদ্দেশ্য বোমবালা নিজের মতো করে চেষ্টা করছে। বোমবালা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেইখানে আমি বোমবালা কয়েকটা চাপ দিতে চাইছি। আমার যা করে আমি করবো, বোমবালা মতন করবে, বাকিটা সব করবে। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি? না আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো। বোমবালা যেটা করছে সেটা ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তারাও ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে না সেটা তোমরা দেখতেই হবে। এটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার। কালকে 72 ঘন্টা হয়ে যাবে, তারপর আমি বলিয়া থাকবো, চলে আসি। তুমি আমার হাতে কি আছে? কি পদক্ষেপ নেবে? বিকাশ তুমি তো সবটা নিশ্চয়ই সব পক্ষে মনে কাল থেকেই ডিসিশন দেখে একটা পদক্ষেপ নেবে একটু না, মানে কাজে পদক্ষেপ কাজে ফিরলে শুধু অনির্বাণ না, সবাই প্রত্যেকটা মানুষের তার আমি কথা দিয়ে আমার যারা 1.5 বছর ধরে ব্যাংক ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যাংক আছে তারা কাজে ফিরবে, আর সবভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে। বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বুম্বাদা কতবার পড়েছিল, তো কিছু জিনিস না অ্যাক্টর ওই মোমেন্টামে আগের দিনই আলোচনা হচ্ছিল কি যে বাইক রেসিং, অনেক অ্যাক্টররা কাজ পাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়, আমি তো গাড়ি চালাতে পারি, বাইক চালাতে পারি। হ্যাঁ, কোয়েলই হয়েছে আমার রংবাজে কোয়েল একটা বুট খোলা গাড়ি চালানোর কথা ছিল, আমি পাশে বসেছিলাম, উঠিয়ে ডিভাইডে চলে গেল, বড় প্রডিউসার ছিল বলে কিছু হয়নি। তো আমার মনে হয় সো মেনি অ্যাক্টার্স যারা বলে কিনা কাজ পাওয়ার জন্য বা কাজ যাতে না চলে যায়, তারা বলে গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো আর গাড়ি প্রপারলি চালানো, সামনে ক্যামেরা আছে, বাইক নেই তো চিরদিন তুমি যাও। রাহুলের বাইকে পড়ে গেছে, বাইকটা দিনের উপর রেখেছে, না পড়েও গেছে ওরা দুজনে, এবারে ট্রলিতে রেখে শুরু করেছে। তারপরে টয়লেটে রেখে শুরু করেছে। এবার দেখো এইগুলোকে তুমি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, অ্যাক্টার্স এগুলো তো বন্ড সাইন করা হয়, এগুলো তো টেস্টাই হয় না। আচ্ছা তুমি বাইকটা কিভাবে চালাও, এ করো ও করো, দেখিয়ে দাও আমাকে এটা। এবার এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখেছি কিভাবে এসওপিসদের মধ্যে কোনো গাড়ি চালানো তো স্টার্ট হতে পারে না, বাট এখন এটাও এসওপিস এর মধ্যে আছে একটা হ্যাভ টু প্রুভ দেমসেলফ দে আর লাইক তুমি এটাকে নিয়ে প্রফেশনালি চালাতে পারবে না। সো মানে এই একটা অ্যাক্সিডেন্টে ডেফিনেটলি অনেকগুলো দিক খুলে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন খুলে দিয়েছে। সেই প্রশ্নগুলো এক একটা করে উত্তর খুঁজতে হবে এবং সুস্থভাবে কাজ করতে পারি, সিকিউর ভাবে কাজ করতে পারি, এটা আমাদের সবাই একই ইচ্ছে। এটা এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, কোন জায়গা? ওই শিল্পীদের একজন প্রযোজক এবং অভিনেতা হিসেবে তুমি বলো, শিল্পীদের না বলার কি মানে জায়গাটা থাকে যে না এই শুটটা আমি করবো না, এই রিস্কের শুটটা আমি করবো না, এই জায়গাটা কি থাকে? একটা এক্সাম্পল দিই, চালাবি তো? হ্যাঁ, দেখো বল। আমি একটু উঠে গেলাম, আমি উঠতে দিলি তো না? দিলি? ব্যাপারটা একটাই, there are things যেখানে see acting টা who convince whom ব্যাপারটা, as a director he has to convince me যে এই শটটা আরেকবার দিতে হবে, as an actor I have to convince the director কে আমি এর থেকে ভালো দিতে পারি। এইবারে না এমন একটা ঘটনা ঘটেছে সেখানে প্রত্যেকটা প্রশ্ন চলে আসছে। একটা আমি যদি এক্সট্রা শর্ট দিই, আমার যদি মনে হয় এই কনফিডেন্সটা আছে, ছতলা থেকে আমাকে এক্সাম দিতে হবে, এবার সেটা স্ক্রুটিনি হবে, কেন জিজ্ঞেস করা হয়নি কেন? সো সিচুয়েশন টু সিচুয়েশন, টিম টু টিম ডিপেন্ড করে। আজকে আমি আর অভিজিৎ যদি একটা কাজ করি, এবার যেহেতু আমাদের অনেক বছরে একটা সম্পর্ক পিট দিয়েছি, সেইখানে আমার মনে হয় অনেক কিছু যদি না বলি আমরা করিনি। ইমোশনাল জাস্ট একটা কথা বলতে হবে, আমার কালকে আলোচনা হচ্ছিল, আজ এই সবচেয়ে বড় এক্সাম্পল, মানে আমি তো ভয় পেয়ে গেছি, এটা যদি এখন হতো আমি ভয় আমি করতেই পারতাম না সিনটা। কারোর টনিক মনে আছে?
রিভার রাফটিং সিন মনে হ্যাঁ, জানি হ্যাঁ হ্যাঁ। খরস্রোতা নদী। আজকে পরান্দাকে তো আমি জোর করিনি, পরান্দা বলে শটটা হলে ভালো হয়, কিন্তু পরান্দা তো রিভার রাফটিং করেছি ওই ঠান্ডায়। পরান্দা যদি না বলতো তাহলে আমি নিশ্চয়ই করতাম না, বাট আমি তো পুশ করে দিতাম actually, তুমি আর আমি, আমরা সিজিতেই করতে পারতাম, কিন্তু সিজিতে বোঝা যাবে না। এই দুটো লাইন তো আমি বলি, যে দুটো লাইন বলতে আমি অন্যায় করিনি। কি আজকে একটা সিজিতে আমি যদি এই রাফটিংটা দেখাই, সেটা রিয়েলিস্টিক করতে পারবো না আমরা। তুমি আমাকে কিছুটা দাও, কিছুটা আমি সিজি করবো, বন্ধ কনভিন্স হয়েছে, সেফটি ছিল আমার কাছে, সিকিউরিটি ছিল ওখানে, ডুবলি। কিন্তু সেখানে যদি কিছু একটা, আমি বলছি না লাইফ লসের যদি হতো, এবারে সেইখানে যদি পরবর্তীকালে যদি এই অ্যাক্সিডেন্ট, এই অ্যালিগেশনটা যদি আসে, দেব জোর করে না, ওই সময়টা কিন্তু প্রন্দা হ্যাঁ বলেছিল, কিপিং প্রন্দার বয়স ইন মাইন্ড, কিপিং ওই সময় ঠান্ডার জল, মানে অনেক সময় ইটস অল অ্যাবাউট দ্য টিম। তোমাদের বন্ডিং কিভাবে, তোমার ডিরেক্টরের সাথে তোমার বন্ডিং কেমন, কো অ্যাক্টরের সাথে কেমন বন্ডিং। তো আমরা না একটা অ্যাক্সিডেন্ট, যেহেতু আমি যেহেতু কাজ করছি, যারা সো মেনি থিংস, যেটা হয়তো তোমরা কোনোদিন বুঝতে পারো, এটা বন্ডিং উপরে হয় অনেক সময়। তো এবার এই বন্ডিং এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো কি বলবো, ব্যাড লাক ছাড়া কিছু না। আমি রাহুলের কেসটার সঙ্গে বলছি না, বাট যারা সিনস অনেক, তুমি যে বললে অনেক অ্যাক্টর, ওই অনেক অ্যাক্টররা ভাবছে এটা পুরো টিম ওয়ার্ক, মানে টিমের সাথে তোমার কেমন কন্ডিশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তোমার ডিরেক্টর কি সত্যি পারে কনভিন্স করতে হয়, যদি কনভিন্স যদি না করতে হয় স্টেপসে নয়, কাউকে তো কনভিন্স করে। সিনেমায় ইটস এ মিডিয়াম অফ হু কনভিন্স হু। একটা যদি রাইটার আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। একটা ডিরেক্টর যদি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। আমার যদি কোনো পয়েন্ট থাকে স্ক্রিপ্ট, আমাদের এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, আই হ্যাভ টু কনভিন্স মি। এইটাই তো নিয়ম। এবারে কেউ যদি বলে না পোজ হচ্ছে না, পোজ না, দিস ইজ হাউ সিনেমা ইজ মেড, দিস আর সিরিয়াস অফ সিস্টেম। Channel has to convince producers, producer has to convince, writer has to convince his director. তো এটা না পুরোটাই একটা এইভাবেই চলে। Sure.